পাগলি, আদর করতে না পারলে কি ভালো বউ হওয়া যায় না? আরে ধ্যাত পাগলি একটা, শোনো, আমাকে বিশ্বাস আর পাশে থাকলে আমার সব থেকে বড় পাওয়া হবে। বিশ্বাস করব যদি তুমি অন্য মেয়েদের থেকে দূরে থাকো, তাহলে তুমি যা বলবে আমি তাই করব। বাট যদি আমাকে ঠকাও তাহলে আমি তোমাকে খুন করে নিজেও মরতে পারবো। তিশার কথা শুনে আয়ন ভুরকুচকে তাকিয়ে বলল। তাই নাকি? আয়ান তিশার কপালের সাথে কপাল লাগিয়ে নাকে নাক ঠেকিয়ে ঘুষা দিতে লাগলো। তিশা মিটি মিটি হেসে আয়নের কানে হুট করেই কামড় দিলে আয়ন সাথে সাথে ভ্যাবাচাকা খেয়ে গেল আর বলতে লাগলো। এই এই কি করছেন? লাগছে তো। তিশা না ছাড়লে আয়ন তিশাকে কাতুকুতু দিতে লাগলো। তিশা ছেড়ে দিয়ে হাসতে লাগলো। রাইসা এসে আয়নের পাশে চেয়ার নিয়ে বসলো। আয়ন তিশা হাসি থামিয়ে নিল। আয়ন উঠে তিশাকে মাঝখানে বসিয়ে দিল। আয়ন তিশাকে বলল। আচ্ছা শুনেন, আমি একটু বাইরে যাব, সন্ধ্যার আগেই ফিরে আসব। কোথায় যাবে? একটু কাজ আছে। আচ্ছা যাও। আয়ন বাসা থেকে বের হয়ে গেল। বের হয়ে বাসে উঠে 30 মিনিট জার্নি করে বাস থেকে নেমে একটা বাসার ভিতর চলে গেল। গোসল করে ফ্রেশ হয়ে গাড়ির চাবি বের করে এয়ারপোর্টে চলে গেল। 10 মিনিট পর দুজন মানুষকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। ওনারা দুজন আয়নের কপালে চুমু দিয়ে যেতে লাগলো। তিনজন গাড়িতে উঠে পড়ল। আয়ন বলল। মম, আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে প্রায়। আর মম, আমি বাবা হতে চলেছি। আয়নের কথা শুনে আয়নের মমের রাগ হতে লাগলো, বাট আয়নের ড্যাডের মুখে হাসি ফুটে উঠল। সত্যি আমি দাদু হতে চলেছি? হ্যাঁ ড্যাড, বাট মামা আর তার মেয়ে আমাদের পিছনে লাগছে। আমার মন বলছে ওরা আমার কোনো ক্ষতি করবে, আর মামা আর বড় আম্মু প্ল্যান করেছে আমার ক্ষতি করার জন্য। আর দলিল আমি পেয়ে গেছি। আর বড় চাচ্চু ওনাকে খুন করে নাই, সব করছে বড় আম্মু। বাট এখন আমার হাতে তেমন প্রমাণ আসে নাই, তাই আর কিছুদিন সময় লাগবে। আমি জানতাম এটা বড় আপা করেছে। আমার কথা তো বিশ্বাস করতে না। বড় ভাইকে ছাড়াতে হবে, আর ভাবিকে শাস্তি দেওয়া দরকার। আর ওর ভাইটা বেশি বাড়ছে, দানা কেটে দিলে ঠিক হয়ে যাবে। ওইটা নিয়ে চিন্তা করেন না। বাট ড্যাড, আমার কেন জানি মনে হয় দাদিমা আমাকে চিনতে পারছে। উনি আমার সম্পর্কে জানে, কারণ আমি দেখেছি উনি সবার উপরে রেগে গেলে কখনোই আমার উপরে রেগে যায় না। আমি বেয়াদবি করলেও কিছু বলে না। আমারও মনে হয় জানো, উনি যতই খারাপ হোক, উনি ওনার নাতি নাতনিকে অসম্ভব ভালোবাসে। কখনো তাদের ভুলগুলো তার চোখে পড়ে না। মম ড্যাড, আরেকটা কথা বলার ছিল। কি কথা? ভাইয়া বেঁচে আছে। আয়নের কথা শুনে ওর মম ড্যাড দুজনই থমকে গেল। আয়নকে ধরে ওর আম্মু বলতে লাগলো। আয়ান, কি বলছিস? রাফিন বেঁচে আছে? কোথায় রাফিন? আমাকে ওর কাছে নিয়ে চল, আমি রাফিনের কাছে যাব। উফ আম্মু কুল, এই জন্য তোমাকে বলতে চাই নাই। সময় হোক আমি ভাইয়াকে নিয়ে আসব। আগে বড় আম্মু, মামা আর দুইজনকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে ভাইয়াকে সবার সামনে নিয়ে আসব। আমি ওর কাছে যাব, আমাকে তো একবার ওর কাছে নিয়ে যাবি তো? নিব, অপেক্ষা করো। এত ধৈর্যহারা হইলে চলে? সব কিছু আস্তে আস্তে করতে হবে। তোমার কি মনে হয় ওরা বোকা নাকি আমাকে পথ থেকে ছাড়ানোর জন্য প্ল্যান করে যাচ্ছে? তোমাকে আর ওই বাসায় যাওয়া লাগবে না, বাকিটা আমি দেখে নেব। না, আমার সন্তানের বিপদ। ওরা এমন মানুষ নিজের পর বুঝে না। আমি আমার সন্তানের কোনো ক্ষতি হতে দিব না। ওরা এখন প্ল্যান করছে তিশা থেকে আমাকে সরিয়ে ফেলার, আর বুঝে শুনে বাচ্চাটাকেও মেরে ফেলবে। এত নোংরা মানসিকতার মানুষজন, কি বলবো। ড্যাড, আহমেদ নামে কাউকে চেনেন? একজনকে, যিনি কেন কি কহেছে। উনি আসলে কালপিট, এদের সাপোর্ট দিচ্ছে উনি। আহমেদ তোমার ফ্রেন্ড না? কি? ড্যাডের বেস্ট ফ্রেন্ড মানে? হ্যাঁ। না, ওই এসব করতে পারে না। আমার মনে হয় না, অন্য কেউ হবে হয়তো। আমার ওনাকে আগেই এমনিতেই সুবিধার লাগতো না। আয়ান, তার ছবি দেখালে চিনবি? হ্যাঁ। আয়নের মম ছবি বের করে দিলে আয়ন বেশ অবাক হয়ে গেল। আয়ন বলে ওঠে। আরে না মম, উনি না, উনি তো আমাকে। আয়ন কিছু বলতে কি থেমে গেল। আয়নের ড্যাড বলতে লাগলো। আমি বললাম না, আমার ফ্রেন্ড এমন কিছু করতে পারে না। আয়ান, কি যেন বলতে চাইলি, চুপ হয়ে গেলি কেন? কিছু না মম।
আয়ন ওর মম ড্যাডের সাথে কথা বলতে বলতে বাসায় চলে গেল। বাসার অবস্থা খারাপ দেখে আয়নের মম বলল, ফাজিল, এগুলো কি করছিস? উফ আম্মু, রাতে কাজের বুয়া চলে আসবে, 3 দিন ছুটি চেয়েছে, আমি সেখানে না করতে পারলাম না। হুম, বুঝলাম। আমি রুমে যাচ্ছি, খাবার অর্ডার করে দে, রান্না করা সম্ভব না। দিচ্ছি, তুমি যাও। আয়নের মম ড্যাড চলে গেল রুমে। আয়ন খাবার অর্ডার দিয়ে বসার ঘরে সবকিছু গুছাতে লাগলো। আয়নের মম এসে দেখে সবকিছু আয়ন গুছিয়ে ফেলেছে। আয়নের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেল। খুব তাড়াতাড়ি করে ফেলেছ। আমি তো করে নিতাম, তুই করতে গেছস কেন? মম, গ্রামে থেকে সবকিছু মোটামুটি পারি, অর্ডার মনে হয় চলে এসেছে। আয়ন খাবার রিসিভ করতে চলে গেল। খাবার রিসিভ করে আয়ন বলল, তোমরা বসো, আমি খাবার পরিবেশন করে নিয়ে আসি। তুই বস, আমি নিয়ে আসছি। না না মম, তোমার রান্নাঘরে যাওয়ার দরকার নাই, আমি যাচ্ছি। আয়ন চলে গেলে রান্নাঘরে গিয়ে সবকিছু ধুয়ে নিল। তারপর টেবিলের উপরে রেখে সবকিছু সাজাতে লাগলো। কাজ শেষ হলে ওর মম ড্যাডকে বলল, তোমরা বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আয়ন রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে নিল। নিচে গেলে আয়নের মম বলল, এটা আবার কি ধরনের শার্ট? ওই বাসায় এইসব পরি। আচ্ছা, বাসায় যাওয়া লাগবে। আমাদের সাথে থাকবি না? না, দিনে আসবো, রাতে থাকা যাবে না, আর বেশি আসতে পারবো না, ওরা সন্দেহ করবে। আর ভার্সিটিতে ক্লাসও আছে, তোমার বৌমা তো ওই ভার্সিটিতে আছে, পালানোর উপায় নাই। ওই মেয়ের সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি, মেয়েটা মোটেও সুবিধার না। আমাকে একদম ওর কথা বারবার বলবি না, মায়ের মতো হয়েছে। মম, এভাবে কেন বলছো? উনি যেমন হোক না কেন, উনি আমার স্ত্রী। জাস্ট শাট আপ, বেয়াদব ছেলে। বাবা মায়ের সামনে স্ত্রী স্ত্রী করতে লজ্জা লাগে না? আয়ন কিছু বলবে তার আগেই আয়নের ড্যাড বলে, আয়ান থামো, এদিকে আসো। আয়ন ওর ড্যাডের কাছে গেলে ওর ড্যাড বলে, আরে কথা বাড়াও না, তোমার মম চাইছিল তোমার বিয়ে তার ভাইয়ের মেয়ের সাথে করাতে, সেইটা তো পারলো না। এখন আমার ভাতিজিকে সহ্য করতে পারছে না। ওই পেতনিকে কে বিয়ে করবে? পুরো ফালতু একটা মেয়ে। আমার বউ রাগী হইলে আলহামদুলিল্লাহ, চরিত্র ভালো আছে। আয়নের কথা শুনে আয়নের ড্যাড হাসতে লাগলো। আয়নের মম রাগি লোক নিয়ে তাকালে আয়নের ড্যাড হাসি থামালো। দুজন চেয়ার টেনে বসলো। আয়নের মমও 2টা প্লেটে খাবার পরিবেশন করতে লাগলো। আয়নের মম আয়নকে খাওয়াই দিতে লাগলো। আয়নের ফোন বেজে উঠলে আয়ন ফোন বের করে দেখে তিশা কল দিয়েছে। আয়নের মম বলল, তেঁতুল গাছের পিতনি কে? ইয়ে মানে তিশা। বাহ, সুন্দর নাম তো। আয়নের মম হাসতে লাগলো। আয়নের ড্যাড ভুরু কুচকে তাকালে আয়ন বলল, রাগ হয়েছিল তাই এক নাম দিয়েছিলাম। আচ্ছা, বারবার কল দিচ্ছে, আমি কথা বলে নেই। আয়ন কল রিসিভ করতেই তিশা বলতে লাগলো, ওই বর কখন আসবে? আমার কিন্তু একা থাকতে ভালো লাগছে না, প্লিজ বাসায় চলে আসো। আর এত কি কাজ করো? হ্যাঁ, আয়নের ফোনের সাউন্ড জোরে থাকাতে আয়নের মম কাছে থাকাই কথাগুলো অল্প অল্প শুনতে পেল। আয়ন বলে উঠল, 40 মিনিট লাগবে, তার ভিতরে চলে আসবো। তাড়াতাড়ি আসো, আমার ভালো লাগছে না। আচ্ছা। আয়ন কল কেটে দিল। ওর মম বলে উঠল, যাইতে দিব না, এখানে থাকবি। মম, এখানে থাকলে ধরা খাবো তো, প্লিজ বোঝার চেষ্টা করো। আয়ন ওর মমকে বুঝিয়ে শুনিয়ে বের হয়ে গেল। আয়ন বাসে উঠে চলে গেল। যেতে যেতে 7টা বেজে গেল। আয়ন তিশার জন্য গোলাপ ফুল কিনে নিল। ফুল কিনে আয়ন বাসে চলে গেল। বাসায় গিয়ে দেখে তিশা সবার সাথে বসে কথা বলছে। আয়ন তিশাকে সবার সামনে গোলাপ ফুল দিয়ে বলল, তোমার জন্য। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। তিশা ভুরু কুচকে তাকালো। তিশা গোলাপ ফুল হাতে নিলে দাদিমা বলে ওঠে, নিজের বউকে গোলাপ ফুল দিল, আর বুড়ি একটা বউ যে আছে তার দিকে কোনো খেয়াল নাই। দাদিমার কথা শুনে আয়ন ফিক করে হেসে ওর দাদিমার পাশে বসে বলল, আমার বড় বউয়ের জন্য অন্য গিফট আছে। আয়ন পকেট থেকে চকলেট বের করে দাদিমাকে দিলে তিশা ভুরু কুচকে তাকালো। আয়ন বলে ওঠে, এভাবে তাকিয়ে লাভ নাই, চকলেট খাওয়া মোটেও ঠিক না। গোলাপ ফুল নিয়ে
ভালো থাকো। আর দাদিমার জন্য নিয়ে এসেছি, দাদিমা খাবে। আয়নের কথা শুনে দাদিমা খুশি হলে আয়নকে জড়িয়ে ধরতে গেলে তিশা বলে ওঠে, কেন কেন, শুধু আন্টি কেন খাবে? অন্য কেউ চকলেট খেতে পারবে না? আমার কেন জানি মনে হচ্ছে ওই চকলেটে কিছু মিশিয়েছে। আন্টি, আপনি ওই চকলেট খাবেন না। মামা, এসব কি বলো? আয়ান কি মিশাবে? তুই জানোস ওই আয়ান কতটা চালাক ছেলে? আন্টিকে মেরেও ফেলতে পারে। আরে ধ্যাত, আয়ান কেন আমার ক্ষতি করবে? আমি চকলেট খেয়ে দেখাচ্ছি। দাদিমা আমি খেয়ে নেই, মামা সাহেব যেহেতু সন্দেহ করছে। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। আমি জানি তুমি আমার কোনো ক্ষতি করবে না। আমি তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। আম্মা, আপনি আয়ানকে এত বিশ্বাস কেন করেন? ওই একটা বাহিরের ছেলে, ওকে এত বিশ্বাস করা কিন্তু ঠিক না। আম্মু, এটা কি ধরনের কথা বলো? ওই আমার হাজবেন্ড, ওই বাহিরের ছেলে কেন হবে? আর চকলেট আমাকে দাও। তিশা চকলেট নিয়ে খেতে লাগলো। তিশার গলা জ্বলতে লাগলো। আয়ন গলা ধরে বসে পড়ে সবাই তিশাকে ধরলো। আয়ন তিশার কাছে গেলে তিশার আম্মু আয়নের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে পড়ল। আম্মা, আপনি এই ছেলেকে বিশ্বাস করেছেন? দেখেন, আজ আমার মেয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। আয়ান, তুমি আমাকে মারতে চাইছিলা? তিশার মামা আয়নকে মারতে যাবে। আয়নের মেজাজ গরম হয়ে গেল। আয়ন তিশার মামার হাত ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, ওই নাটকের নায়িকা ওঠেন, তেঁতুল গাছের পেতনি মেজাজ গরম করেন না। ধুর, নাটক করেন, আমি অন্য মেয়েদের সাথে আগে যাই। আয়ন কথাটা বলে চলে যেতে নিবে, সাথে সাথে তিশা লাফতে উঠে আয়নের হাত ধরে বলল, আরে রাগ করছো কেন? সবাই সন্দেহ করলো তাই একটু মজা নিলাম। এই আম্মু, তোমার গালে থাপ্পড় মেরে লাল করে ফেলছে। ফাজিল হইছে কবে থেকে? অনেকদিন ধরে মজা করি না, তাই একটু ইচ্ছে হইল। ওয়েট, আমাকে তেঁতুল গাছের পেতনি কইলে কেন? পেতনিদের মতো অভিনয় করবেন আর আপনাকে পেতনি বলবো না? তুমি সেই পেতনির জামাই, লজ্জা লাগে না? পেতনির জামাই। হি হি হি, আমি কোনো পেতনির জামাই না, আমি তো তিশা তালুকদারের জামাই। সেই একই তো হয়ে গেল। মোটেও না। ফাজিল একটা, কত ভয় পাওয়ায় দিয়েছিলে। এমন দুষ্টুমি কেউ করে? আমার জামাই শখ করে তোমার জন্য চকলেট নিয়ে আসলো। তোমরা যা শুরু করেছিলে, আর ওই পেতনি আমার গোলাপ নিয়েছিস কেন? দে, তোর দেখি আমার জিনিসের প্রতি বেশি ঝোঁক কেন রে? তিশার কথা শুনে রাইসা মুখ ভেঙচি দিলে। তিশা রাইসার হাত থেকে গোলাপ নিয়ে বলল, আমার জিনিসে একদম হাত দিবি না। আয়ান, চলো রুমে যাই। আয়ন তিশাকে নিয়ে রুমে চলে গেল। তিশার মামা বলতে লাগলো, আফা, তোর মেয়ে তো দেখি অভিনয় কম জানে না। আমাদের কিভাবে বোকা বানালো। মেয়েটা অনেক চেঞ্জ হয়ে গেছে। ওই ফকিন্নির ছেলের সাথে বিয়ে দিয়ে আমার মেয়ের লাইফটাই শেষ করে দিয়েছে। দাদিমা তিশার আম্মুর দিকে তাকালে তিশার আম্মু চলে গেল। আয়ন তিশার রুমে গেলে আয়ন তিশাকে কোলে বসিয়ে ঘাড়ে কিস করে নাক ঠেকিয়ে বলল, তোমার মামা আমাকে এমনিতে দেখতে পারে না, আর যে নাটক করলে ওটা তো সত্যি ভেবেছে আমি কিছু মিশিয়েছি। আচ্ছা, একটা কথা বলো তো, কি? তুমি মামা রাইসাকে কিভাবে চেনো? আমি যে গ্রামে থাকতাম, এই গ্রামে উনি প্রেজেন্ট নিয়ে গেছিল। চেয়ারম্যান ওনাদের সাথে হাত মিলিয়ে আমাদের বাড়ি ঘর ভেঙে দিয়ে কিছু টাকা দিয়ে বের করে দিবে। ওইখানে ওনারা ফ্যাক্টরি তৈরি করবে। সেখানে প্রতিবাদ করেছিলাম। এইটাতে তোমার মামা আমার উপর রেগে আছে। সব বুঝলাম, বাট রাইসের সাথে সম্পর্ক এমন কেন? ধুর আর বলো না, চেয়ারম্যানের মেয়ের সাথে আমার পিছনে লাগছিল। আমার আগে থেকে দেখলে রাগ হতো। চেয়ারম্যানের মেয়ের কারণে কিছু বলতে পারতাম না। পরিচয় হওয়ার পর থেকে খুব জ্বালাইছে। বাধ্য হয়ে ওকে নিয়ে ঘুরতে হয়েছে। এইসব অত্যাচার মেনে নিতে হয়েছে। ও, তুমি একদম ওর আশেপাশে থাকবে না। আমার ভালো লাগে না, ওর মতলব ভালো না। ওই তোমাকে আমার থেকে কেড়ে নিতে চায়। আয়ান, একটা কথা বলি, আমাকে যেমন দেখছো আমি তেমন না। হ্যাঁ, আমি রাগী, বাট এইটা না যে আমি পরপুরুষের সাথে নোংরামি করি। তুমি আমার সাথে গিয়েছিলে, তাই রাগে আমি ওদের সাথে নাচছিলাম। বুঝলাম। সেদিনে তোমার রাইসার কথা শুনে ফেলেছিলাম। এই জন্য আমার সাথে ভালো ব্যবহার করছো, তাই না? যদি শুনতে আমি সত্যি ওই রকম, তাহলে আমাকে ভালোবাসতে না। তেমন না, আমি তোমাকে ভালো করে নিতে চাইছিলাম। অতীত বাদ দিয়ে নতুন করে চলতে চাইছিলাম। আর একটা সন্তানের জন্য বাবা মা না থাকলে তার উপর দিয়ে কি যায় সেইটা আমি জানি। তাই আমি চাই না আমার সন্তান আমার মতো
বাবা মাকে কাছে না পেয়ে একা একা বড় হোক। আচ্ছা আয়ান, তোমার বাবা মার কি হয়েছিল? তারা মারা গেলে তাদের কবর তো জিয়ারত করতে যাও না? আমার ফোন বাজছে, আমি কথা বলে আসছি। আয়ন কথাটা বলে বারান্দায় চলে গেল। কথা বলা শেষ করে আয়ন তিশার পাশে গিয়ে শুয়ে পড়ল। তিশা কোলে মাথা দিয়ে শুয়ে থেকে বলল, আচ্ছা তিশা, আমি যদি এই দুনিয়াতে না থাকি তুমি কি আমাকে ভুলে যাবে? এসব কি বলো? এসব মুখেও আনবে না। তোমাকে কিছু কথা বলার আছে, তুমি আমার কথা কি বিশ্বাস করবে? কি কথা? তোমার আম্মু, তোমার মামা আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। রাইসাকে দিয়ে তোমার মাঝে আমার মাঝে ঝামেলা বাঁধিয়ে দিতে চাচ্ছে। তুমি আমার উপরে রাগ করে আমাদের সন্তান নষ্ট করে দাও আর আমাকে ঘৃণা করো, পরে ওরা আমাকে খুন করে লুকিয়ে ফেলবে। আয়নের কথা শুনে তিশা রেগে আয়নকে ধাক্কা দিয়ে বলে, কি ধরনের ফালতু কথা বলো? আমার আম্মু কেন তোমাকে মারবে? তুমি আমার আম্মুকে নিয়ে বাজে কথা কোন হিসেবে বলছো? আমার কাছে প্রমাণ আছে, তুমি শুধু দেখতে থাকো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তারপর আস্তে আস্তে তুমি সব দেখতে পারবে। আয়ন তিশাকে সব খুলে বলে তিশা রেগে গিয়ে বলে, ওকে, যদি প্রমাণ মিথ্যা হয় তাহলে তোমার খবর আছে। ঠিক আছে। আয়ন তিশার সাথে কিছুক্ষণ কথা বলল। 10 দিন পর আয়ান, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমার এমন ক্ষতি করো না। আয়ান প্লিজ, আমাকে ছেড়ে দাও। আমি তোমার সাথে আর লাগবো না প্লিজ। রাইসা এসব কথা বলে আয়নের সাথে নোংরামি করতে লাগলো। ভিডিও করা শেষ হলে রাইসা এডিট করে আয়নের দিকে তাকিয়ে বলল, জান, ঘুমাও। ঘুম থেকে উঠলে তোমার লাইফে বড় একটা চমক আসবে। রাইসা কথাগুলো বলে আয়নের বুকের উপর শুয়ে থাকলো। আয়নের জ্ঞান ফেলে দেখে রুমের ভিতরে সবাই চিল্লাপালা করছে। আয়ন ভারী মাথায় উঠে পড়ল। আয়ন তিশার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তিশা, এত চিল্লাচ্ছ কেন? তিশার মামা আয়নের সামনে এসে আয়নকে মারতে লাগলো। আয়নকে মারতে মারতে বলতে লাগলো, তোর এত বড় সাহস, আমার মেয়ের এত বড় সর্বনাশ করে এখন বলছস কি হয়েছে? আমি তোকে মেরেই ফেলবো। তিশার মামা আয়নকে মারতে মারতে নিচে নিয়ে যেতে লাগলো। আয়ন ওর দাদিমার পায়ের উপরে পড়তেই তিশার মামা বলে ওঠে, আন্টি, আপনার বাসায় থাকার এই নিরাপদ দিলেন? কি হয়েছে? এমন কেন করছো? আর আয়ানকে কেন মারছো? আপনার প্রিয় আয়ান, আমার মেয়ে, আমার বলতেও ঘৃণা হচ্ছে। আম্মা, আপনি এই লুচ্চা ছেলের সাথে আমার মেয়ের জীবনটা কেন নষ্ট করলেন? এই আয়ান আমার 2টা মেয়ের জীবন নষ্ট করলো। আমাকে কেউ বুঝাবে কি হচ্ছে এখানে? তিশা, কি হয়েছে বলো তো? দাদিমা, আয়ান রাইসাকে রেপ করছে। তিশার কথা শুনে আয়ন ঢোক গিলতে লাগলো। আয়ন তিশাকে বলল, এইসব কি বলো? একদম চুপ। সব প্রমাণ রাইসা আমাকে দেখিয়েছে। তুমি এটা কিভাবে করলে? আয়ান এসব কি বলছে? তুমি এইটা করেছো? দাদিমা, হ্যাঁ আমি করেছি। আয়নের কথা শুনে সবে অবাক হয়ে গেল। আয়নের দাদিমা ঠান্ডা মাথায় বলে ওঠে, আয়ান করছে যখন তখন রাইসার সাথে বিয়ে দিয়ে দাও। আয়ান রাইসাকে বিয়ে করে নাও, আর নেক্সট টাইম যেন এই ভুল করতে না দেখি। দাদিমার কথা শুনে সবাই ভুরু কুচকে তাকালো। তিশা রেগে গিয়ে বলে, দাদিমা, এটা কি ধরনের বিচার হইল? রাইসাকে কেন আয়ান বিয়ে করবে? এসব কি বলেন আম্মা? যে ছেলে অলরেডি আমার মেয়ের জীবন নষ্ট করে রাখছে, আবার আমার ভাতিজির সাথে এইসব করলো, আর আপনি কিনা সেখানে বিয়ে দিতে বলছেন? ভুল করেছে সেখানে মারলে বা বকা দিলে তো ওই জিনিসটা আবার আগের মতো ঠিক হবে না। তার থেকে আয়নের সাথে বিয়ে দিয়ে দিলেই হবে। এটা কখনোই না, ও একটা ফালতু ছেলে, ওর সাথে আমার মেয়েকে কখনোই বিয়ে দিব না। তাহলে এক কাজ করো, কত টাকা লাগবে ওইটা নিয়ে তোমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও। দাদিমার কথা শুনে সবাই ভুরু কুচকে তাকালো। আর নিজেও বেশ অবাক হয়ে গেল। তিশার মামা বলে ওঠে, আন্টি, আপনি আমাদের টাকা দিয়ে মুখ বন্ধ করতে চান? আপনি এইসব কিভাবে বলতে পারছেন? আমার মেয়ের সম্মান কেড়ে নিল আয়ান, আর আপনি আমাদের টাকা দিয়ে মুখ বন্ধ করতে বলছেন? দাদিমা তিশার মামার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিলে সবাই চমকে গেল। তিশার মামার রাগে আয়নের দাদিমার দিকে হাত এগিয়ে নিবে, সাথে সাথে আয়ন পেটে এক লাথি মেরে ফেলে দিয়ে বলল, তোর সাহস তো কম না, ওনার গায়ে হাত দিতে চাস? মেরে হাত ভেঙে ফেলবো। আয়ানের বাচ্চা, তোকে আমি কি যে করব। কি করবি? তোকে দেখে আমি ভয় পাই নাকি? তোর কি গ্রামে শিক্ষা হয় নাই? জেল খাটার ইচ্ছে হয়েছে নাকি? আয়ান, তোমার এত বড় সাহস, আমার ভাইকে লাথি দিয়ে ফেলে দিলে?
যাক বাবা, দাদিমার গায়ে হাত তুলতে নিল, তখন কোনো কথা নাই যে আমি মারলাম, তখন মুখে বলি ফুটলো। আয়নের কথা শুনে কাজের লোকরা হাসতে লাগলো। আয়নের দাদিমা বলে ওঠে, এখন তোমার ভাইকে তার মেয়েকে নিয়ে এখান থেকে বের হয়ে যেতে বলো, না হলে ওদের কপালে দুঃখ আছে। আন্টি আমাকে থাপ্পড় মারছেন না, আমি এর প্রতিশোধ নেব। আর আয়ান, রেডি থাকিস জেলে যাওয়ার জন্য। রাইসা চল আমার সাথে। তিশার মামা রাইসার হাত ধরে চলে গেল। তিশার আম্মু রেগে রুমে চলে গেল। আয়ন দাদিমাকে কিছু বলবে, সাথে সাথেই দাদিমা আয়নের গালে থাপ্পড় মেরে বলল, তোমার থেকে এমন আশা করি নাই, তুমি এইটা কিভাবে করতে পারলে? আয়নকে কিছু বলতে না দিয়ে চলে গেল। আয়ন তিশার দিকে তাকালে তিশা বলল, রুমে আসো। আয়ন তিশার সাথে রুমে গেল। তিশার রুমের দরজা লাগিয়ে দিয়ে লাঠি নিয়ে এসে আয়নকে মারতে যাবে। আয়ন লাফ দিয়ে বাড়ি লাগা থেকে বাঁচতে লাগলো। তিশা রেগে বলে ওঠে, কুত্তা, রাইসার সাথে যদি তোর বিয়ে হয়ে যায় তো লাথি মেরে কবরে পাঠিয়ে দিতাম। আর এই কাহিনী কি দাদিমা, তোকে এত ভালোবাসে কেন? আমি তো সারা জীবন দেখছি ধর্ষণকারীকে দাদিমা কখনোই ছেড়ে দেন না, জেলে পাঠিয়ে দিতেন বা বেতের বাড়ি মারতেন, যত শাস্তি আছে সব দিতেন। অথচ তোমার বেলায় উনি বলে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখতে চাইলেন। আর আরেকটা কথা মামা, আম্মু রাইসা তোমাকে ফাঁসাচ্ছে কেন? তোমাকে তো আগেই বলছি, আর আমি জানি না কেন এত ভালোবাসে। এই তুমি সত্যি সত্যি রাইসাকে জোর করছিলে না তো? আরে আমার তো জ্ঞান ছিল না, ওই জুসে তোমার আদরের বোন কি মিশিয়েছিল কে জানে। যাও ফ্রেশ হয়ে নাও, অনেক ঘুম পাচ্ছে। আয়ন ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে তিশার পাশে শুয়ে পড়ল। তিশাকে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করে পড়ল, এত সাবধান থাকার পরও সেই তোমার মামা নিজেদের প্ল্যান সাকসেসফুল করলো। ওদের অভিনয় মারাত্মক। তিশা, তোমাকে আগামীকাল একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? থাক, সময় আসুক, ঘুমাও। আয়ন তিশাকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে দুজন উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। দাদিমা আয়নের দিকে তাকিয়ে না দেখার ভান করে নিজের কাজ করতে লাগলো। আয়ন দাদিমার পাশে বসলো। আয়ন ওর দাদিমার কোলে মাথা দিলে সবাই বেশ অবাক হয়ে যায়। আয়ন ওর দাদিমাকে বলল, দাদিমা আমার উপরে রেগে আছেন? রেগে থাকেন না, আগামীকাল ভিতরে আপনার জন্য সারপ্রাইজ আছে। আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনাকে সারপ্রাইজগুলো দিতে পারি। কিসের সারপ্রাইজ দিবে শুনি? আরো লুচ্চামি করা বাকি আছে নাকি? বৌমা চুপ করবে? তুমি শাশুড়ি হয়ে এইসব কথা কিভাবে বলো? আয়ন উঠে দাঁড়িয়ে বলল, ডিয়ার শাশুড়ি আম্মু, অনেক তো সুখে থাকলেন, আপনাকে এত সুখী দেখতে ভালো লাগছে না। কি বলতে চাও? সময় হোক, যাই হোক তিশা, আমি বাইরে যাচ্ছি, আমার আসতে সময় লাগতে পারে। কোথায় যাবে? একটু কাজ আছে। আয়ন কথাটা বলে যেতে লাগলো। তিশার আম্মু মনে মনে হাসতে হাসতে বলতে লাগলো, ডিয়ার জামাই বাবা, তোমার যে জীবনের শেষ দিন আজ। যাও যাও, বের হও, তোমার লাইফে তুমি জান্নাত দেখতে পাবে। আয়ন বাহিরে চলে গেল। রাস্তা দিয়ে হেঁটে বাস কাউন্টারের দিকে যেতে লাগলো। কিছু দূর হাঁটতেই হঠাৎ করে পিছন থেকে একটা ট্রাক এসে আয়নকে ধাক্কা মেরে দিল। আয়ন ছিটকে পড়ে গেল। আয়ন রাস্তায় পড়তেই রক্ত দিয়ে ভেসে যেতে লাগলো। আয়ন চোখের সামনে মানুষের ভিড় দেখতে লাগলো। আস্তে আস্তে আয়নের চোখ বন্ধ হয়ে গেল। 3 বছর পর। আম্মু দেখি দেখি কান্না করে না? এই তো কান্না করলে হয়? তুমি আমার ভালো আম্মু না? দাদিমার কথা শুনে বাচ্চা মেয়েটা কান্না থামিয়ে দাদিমার কথা শুনতে লাগলো। দাদিমা কাজের বুয়াকে বলল, তোমাদের কাছে রেখে গিয়ে কোনো লাভ হয়েছে? কান্না করছে এতক্ষণ ধরে, তোমাদের কোনো খেয়াল নাই। দাদিমার কথা শুনে কাজের মহিলা বলে, ম্যাম, আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, বাট আপনি তো জানেন এই আপনাকে ছাড়া থাকতে পারে না, সারাদিন কান্না করে। ওর খাবার নিয়ে আসো। বাচ্চা মেয়ে আয়ডার খাবার দিলে দাদিমা খাওয়াই দিতে লাগলো। দাদিমার চোখ দিয়ে পানি পড়ে মেয়েটা কান্না করতে করতে বলে, বড় আম্মু, তুমি আমাকে ছেড়ে কাজে যাও কেন? আমার এখানে একা থাকতে ভালো লাগে না। বাচ্চা মেয়েটার কপালে চুমু দিয়ে বলে, আম্মু, আমার তো অফিস আছে, কাজ না করলে কি চলবে বলো? আচ্ছা, আজ থেকে আমি তোমাকে নিয়ে যাব, আমি যেখানে যাই। দাদিমা বুঝিয়ে আয়রাকে শান্ত করে খাওয়া শেষ করে রুমে গেল। আয়রা বিছানায় বসে খেলতে লাগলো। দাদিমা ফ্রেশ হয়ে নিল। দুজন বসে খেলা করতে লাগলো। হঠাৎ করে কারোর কণ্ঠ শুনে দাদিমা আয়রাকে নিয়ে বসার ঘরে গেল। বসার ঘরে যেতেই দাদিমা থমকে গেল।
আয়নকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। দাদিমা বলতে লাগলো, আয়ান তুমি বেঁচে আছো? তুমি বেঁচে থাকলে আমরা যাদের কবর দিলাম ওইটা কে ছিল? পরে বলছি দাদিমা, শান্ত হন। দাদিমা, তিশা কোথায়? ওকে তো দেখছি না। তিশা জেলে। কি জেলে মানে? বসো, আমি বলছি। আগে বলো, তুমি বেঁচে আসো তাহলে 3 বছর কোথায় ছিলে? আমার অ্যাক্সিডেন্ট হইলে আমাকে নাকি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। আমার কিছু লোক, ওরা আমার এই অবস্থার খবর শুনে আমাকে ওইখান থেকে সরিয়ে অন্যজনের লাশের মুখ নষ্ট করে দিয়ে আমার পোশাক পরিয়ে দেয়। ওইখানে রেখে আমাকে নিয়ে চলে এসেছিল। আর আমি মেন্টাল হসপিটালে ছিলাম। আমার মাথায় আঘাত লাগায় আমি কিছু মনে হতে পারছিলাম না। 14 দিন ধরে আমি মোটামুটি সুস্থ হয়েছি। আমি সময় নষ্ট না করে দেশে চলে এসেছি। কি বলছো? আর ওইদিকে তিশা তোমাকে হারিয়ে ওর মামাকে খুনি ভেবে ওকে খুন করে আজ জেলে। প্রতিনিয়ত নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি জেল থেকে বের করার চেষ্টা করেছি, ওই হতে দিচ্ছে না। এইসব কি বলছেন? আমি তিশার কাছে যাব। আর এই পিচ্চিটাকে? তোমার তিশার সন্তান। আয়ান আয়রাকে কোলে তুলে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে লাগলো। আয়রা শুধু দাদিমার মুখের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়রা বলে, আম্মু, এই আঙ্কেলকে আমাকে এত আদর কেন করছে? ওইটা তোমার আব্বু। আয়রা জড়িয়ে ধরে বলে, আব্বু, তুমি আমাকে ছেড়ে আম্মুকে ছেড়ে কোথায় চলে গেছিলে? তুমি কি জানো না আম্মু তোমার জন্য কত কান্না করে? সরি আম্মু, আর এমন ভুল হবে না। দাদিমা, আমি তিশাকে দেখতে যাব। আয়ান আয়রাকে রেখে বের হয়ে গেল। থানায় গেলে আয়ানের পরিচিত লোক থাকায় আয়ান তিশার সাথে সোজা দেখা করতে চলে গেল। তিশা দেওয়ালে দাগ কাটছিল। একজন পুলিশ তিশাকে বলে, এই আপনার সাথে দেখা করার জন্য একজন এসেছে। কে আমার মেয়েকে নিয়ে এসেছে? পুলিশটা কিছু না বলে ছেড়ে দিল। তিশা দৌড়ে চলে গেল গিলে। ওই পাশে দাদিমাকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর যখন পুলিশ মহিলাটা তিশাকে এখানে দেখে তখন বলে, আরে আপনি যান নাই, এখানে কি করেন? আমার সাথে আসেন। তিশা পুলিশ মহিলাটার সাথে চলে গেল। একটা রুমে গেলে তিশা দেখে একটা ছেলে মানুষ পুলিশের সাথে কিছু বলছে। তিশা চলে যেতে নিলে আয়ন পিছনে ঘুরে তাকিয়ে বলল, তিশা। আয়নের কথা শুনে তিশা থমকে গেল। তিশা পিছনে ঘুরে তাকালে আয়নকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। তিশা আয়নকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আয়ান, তুমি বেঁচে আছো? তুমি এত বছর কোথায় ছিলে? তিশা, তুমি শান্ত হও। আমি বলছি তার আগে বলো, তুমি খুন কেন করতে গেছো? মামা তোমাকে মেরে ফেলবে আর আমি চুপ করে বসে থাকবো? কুল, তোমার মামা তো মারা যায় নাই। তোমাকে আমি খুব তাড়াতাড়ি জেল থেকে বের করব। আমাকে কয়েকদিন সময় দাও। আর তোমার আম্মু, মহান ব্যক্তি, কোথায়? আম্মু তার বাপের বাড়িতে গেছে। আয়ান, জানো আমার আব্বু এখানে ছিল, অথচ আমি জানতামও না। উনি মনে হয় আমার মম ড্যাডের সাথে আছে। আয়ান, তুমি আগে কেন বলো নাই? তোমার ছোট চাচ্চুর মেয়ে। মম ড্যাড আমাকে গ্রামে পাঠিয়ে দিয়েছিল। রাফি ভাইয়া মৃতে কেউ, রাফি ভাইয়ার মতে কেউ আর রিস্ক নিতে চাই নাই। আমাকেও মেরে ফেলবে ভয়ে আমাকে ছদ্ম নিয়ে বাঁচতে হয়েছে। যাই হোক, তুমি থাকো, সময় শেষ হয়ে গেছে, আমি আবারও আসবো। আয়ন তিশার কপালে চুমু দিয়ে চলে যেতে চাইলে তিশা শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি তোমাকে ছেড়ে এখানে থাকতে পারবো না। আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করো, আর না হয় তুমি এখান থেকে যাও। হাই বুদ্ধু মেয়ে, এখানে আমাকে থাকতে দিবে না তো? আমি চেষ্টা করব তাড়াতাড়ি করার। আয়ন তিশার কপালে চুমু দিয়ে বের হয়ে গেল। তিশা আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আয়ন পুলিশ অফিসারের সাথে কথা বলে চলে গেল। আয়ন সোজা বাসে উঠে বাসে চলে গেল। কলিং বেল বাজেতেই কাজের লোক এসে দরজা খুলে দিল। আয়নকে দেখে কাজের লোক কয়েকবার পিছিয়ে দিয়ে সবাইকে ডাকতে লাগলো। আয়ন ভিতরে গেলে আয়নকে দেখে সবাই চমকে গেল। আয়নের মম দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আয়নের সারা মুখে চুমু দিয়ে বলল, আয়ান বাবা, আমরা বেঁচে আছোস? আয়ান, এতদিন কোথায় ছিলি? ছাড়ো তো মম। আয়ন ওর মমকে সরিয়ে দিয়ে রাফিকে বলল, ভাইয়া, আমার কিছু সাহায্য লাগবে। আয়নের ভাই রাফি এসে জড়িয়ে ধরে রাফি বলে, কি সাহায্য লাগবে ভাই, আমার বলেন। তোমার ফ্রেন্ডের দিয়ে তিশার মামাকে বের করতে। উনি বেঁচে আছে, আমি ওনাকে দেখেছি, বাট এইটা জানতাম না যে এখানে এইসব হয়ে গেছে। আমি ওনাকে দেখে লুকিয়ে গেছিলাম। আয়নের কথা শুনে তিশার আব্বু বলে, কি তিশার মামা বেঁচে আছে? তাহলে আমার মেয়ে বিনা কারণে শাস্তি পাচ্ছে।
আসলে ওই মহিলা এত জঘন্য কিভাবে হয়? নিজের মেয়েকেও ছাড়লো না জেল খাটাতে, টাকার লোভ এত। আয়ন তিশার আব্বুর কথা শুনে বলে, আচ্ছা মম ড্যাড আমি মারা গেছি ওনার আচ্ছা মম ড্যাড আমি মারা গেছি শোনার পর আমার সন্তানের কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করলেন না। আপনারা এই আমাকে ভালোবাসেন। দাদিমা একা আমার সন্তানকে লালন পালন করছেন। ওনার বয়স কি কম হয়েছে? কিসের সন্তান? ওই বংশের কোনো মানুষের কথা শুনতে চাই না। আর ওই মহিলার কথা একদম আমার সামনে বলবি না। এই মম জাস্ট শ্যাট আপ। আপনার অনেক কথা শুনেছি, আপনি নিজেও কম না। আপনি তো দাদিমার সাথে কম তর্ক করেন নাই, সবসময় খালি নিজের স্বার্থ বুঝে গেছেন। আপনি কি ভাবছেন আমি কিছু জানি না? আমি সব জেনেও চুপ ছিলাম, কিছু বলি নাই। আপনি নিজে আগে ঠিক হন, তারপর অন্য কেউ দোষ দিবেন। তুই আমাকে এসব বলতে পারলি? হ্যাঁ বলতে পারলাম। যত সব আজাইরা কথা শুনতে আমি এখানে আসি নাই। ভাইয়া আমার সাহায্য লাগবে, আমি আমার স্ত্রীকে ওইখানে আর দেখতে চাই না। আয়ন রাফির সাথে রুমে চলে গেল। দুজন প্ল্যান করতে লাগলো। প্ল্যান করা শেষ করে রাফি বলে, ম্যামের সাথে এইভাবে কথা না বললেও পারতেন। ম্যাম কিন্তু তোর মেয়েকে দেখতে চায়, কেউ জানে না, আমি কিন্তু জানি। ড্যাড তো আয়ানকে এইখানে নিয়ে আসে। ম্যাম সবার সামনে কাছে না গেলে কি হবে? লুকিয়ে লুকিয়ে ওকে জড়িয়ে ধরে অনেক কান্না করত। কি করব, রাগ হইলে আমার মাথা ঠিক থাকে না। যাই হোক, ওনাকে খুঁজে বের করো, আমি প্রমাণ নিয়ে এসে দুইজনকে ধরিয়ে দিব। আয়নের কথা শুনে রাফি বলে, তুমি যদি এর আগে প্রমাণ কই রেখেছিলে বলতে পারতি, তাহলে তিশা আজ জেলে থাকতো না, আগেই ওকে ধরিয়ে দেওয়া যেত। তুমি তো বলতে পারোনি। এখন তো সব মনে পড়ছে। আচ্ছা তাহলে তুমি কাজ শুরু করে দাও, আমি আমার মেয়ের কাছে যাব। আয়ন কথাগুলো বলে চলে গেল। আয়নের মম আয়নকে ডাক দিলে আয়নর মমকে জড়িয়ে ধরে বলে, আই এম সরি মম, রাগের বশে অনেক কিছু বলে ফেলছি। আয়রাকে নিয়ে আসিস। একেবারে নিয়ে আসবো, এখন না লেট হবে, আমি এখন আসছি। আয়ন কথাগুলো বলে চলে গেল। 30 মিনিট জার্নি করে চলে গেল। আয়রাকে কোলে তুলে চকলেট দিলে আয়রা বলে, থ্যাংক ইউ আব্বু। আয়রার কথা শুনে আয়ন অবাক হয়ে গেল। আয়রার গালে চুমু দিয়ে বলল, ওয়েলকাম আম্মু। আয়ন ফ্রেশ হয়ে নাও, যাও। আয়ন আয়রাকে নিয়ে চলে গেল। রুমে গিয়ে পুরনো দিনের স্মৃতি মনে করতে লাগলো। আয়রা এই রুমে এসে বলে, আব্বু তোমার সাথে ওই আন্টিটা কেন? আমি তো ওই আন্টিকে থানায় দেখেছিলাম। পুলিশ আঙ্কেল ওনাকে ধরে রেখেছে। আন্টি আমাকে অনেক ভালোবাসে, আমিও আন্টিকে ভালোবাসি, কিন্তু পুলিশ আঙ্কেল আন্টিকে আমার কাছে থাকতে দেয় না। ওইটাই তোমার আম্মু হয়, আন্টি না। তুমি থাকো, আমি গোসল করে আসি। আয়ন লাগেজ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে আয়রার সাথে খেলা করতে লাগলো। 3 দিন পর আয়নের ফোন বেজে উঠল। আয়ন আয়রাকে দাদিমার কাছে রেখে রাফির সাথে কথা বলে। তিশার নানা বাড়িতে চলে গেল। আয়ন সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই রাইসা চমকে গেল। আয়ন সোফায় বসে পড়ল। হাই ডিয়ার বউ, কেমন আছো? আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাইসা কাঁপতে লাগলো। আয়ন বলে ওঠে, আরে বউ, আমার এইভাবে তাকিয়ে আছো কেন? আমার ফুপি শাশুড়ি কই? আর শ্বশুর মশাই, এই শ্বশুর মশাই কোথায় আপনি? আয়নের চিল্লাপালা শুনে রাইসার আম্মু বলে, কে তুমি? আমার মেয়েকে বউ কেন বলছো? আয়ন রাইসার আম্মুকে বলে, আয়ন আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মু, আপনার মেয়েকে জিজ্ঞেস করেন আমি কে। আয়ান, তুমি বেঁচে আছো? আরে বউ, তোমাকে ছাড়া কি থাকা যায়? তোমার ভালোবাসার টানে চলে এসেছি। শ্বশুর মশাইকে ডাক দাও। আবু মারা গেছে। আমি যেমন মারা গেছি, শ্বশুর মশাইও তেমন মারা গেছে। ডাক দাও, আমি জানি দুইজন এখানে আছে। আমি যদি খুঁজে বের করি তাহলে মেরে হাড্ডি ভেঙে দিব কিন্তু। বলছি না মারা গেছে, কানে শোনো না? ওকে, আমি তাহলে নিয়ে আসছি। উঠে দৌড়ে উপরে উঠে পড়ল আর বলতে লাগলো, শ্বশুর মশাই কোথায়? আয়নের কথা শুনে তিশার আম্মু বের হইলে আয়নকে দেখে চমকে গেল। আয়ান, জি ডিয়ার শাশুড়ি আম্মু। বাহ বাহ, ভাই বোন দেখে অনেক সুখে আছেন। তুমি বেঁচে আছো? আপনিও তো বেঁচে আছেন, চলেন আপনাকে আদর করি। আয়ান তিশার মামার কলার ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তিশার আম্মু বলতে লাগলো, আয়ান আমার ভাইকে ছাড়ো। আয়ান বেশি হয়ে যাচ্ছে কিন্তু। বেশি তো করতেই হবে। আয়ন সিঁড়ি দিয়ে নেমে সোজা কলার ধরে টানতে টানতে সোফার দিকে ছুঁড়ে মালে। রাইসা বলে ওঠে, আয়ান,
এই চুপ, একদম জোরে কথা বলবি না। এই কেন? কোথায় আছিস? ওকে ধর বলছি। তিশার আম্মুর কথা শুনে বডিগার্ডরা সব দৌড়ে আসতে লাগলো। আয়নকে মারতে গেলে আয়ন ওদের সাথে ফাইট করতে লাগলো। তিশার আম্মু আয়নকে গুলি করতে যাবে, সাথে সাথে পুলিশ তিশার আম্মুর হাতে গুলি করে হাত থেকে পিস্তল ফেলে দিল। তিশার মামা পালাতে যাবে, আয়ন ফুলদানি নিয়ে ঢিল মেরে দিয়ে পড়ল। অফিসার, ওদের ধরেন। আর আপনাদের তো প্রমাণ দিয়েছি ওরা কিভাবে অসহায় মানুষদের জমি কিভাবে লিখে নিয়েছে, কত মেয়েকে পাচার করেছে। আর এমনকি ওই মহিলা আমার বড় ভাইকে খুন করতে নিয়েছিল। এখন ওদের অ্যারেস্ট করেন। কি? তোর বড় ভাইকে? কে তুমি? তোমার বড় ভাইকে আমি কেন খুন করতে যাব? ওই আমার নাতি আরিফ তালুকদারের ছোট ছেলে আয়ান তালুকদার। দাদিমার কথা শুনে তিশার আম্মু দরজার দিকে তাকালে দেখে সবাই দাঁড়িয়ে আছে। তিশাকে দেখে তিশার আম্মু এগিয়ে যেতে নিবে, সাথে সাথে তিশার আম্মুকে পুলিশ ধরে ফেল। তিশা বলে ওঠে, বা আম্মু, তোমাকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। কি অভিনয় না করলে! সামান্য সম্পদের জন্য একটা বাচ্চা ছেলেকে খুন করতে গেছিলে, সেখানে আবার নিজের স্বামীকে ফাঁসিয়ে জেলে দিলে, আবার নিজের ভাইকে মৃত সাজিয়ে নিজের মেয়েকেও জেলে দিলে। বাহ, তোমাকে নিজের মা ভাবতেও ঘৃণা হচ্ছে। তিশা, আমি তোকে জেল খাটাতে চাই না, আমাদের উপায় ছিল না। আমি তোকে অনেক ভালোবাসি। আমি তোকে জেল থেকে বের করার অনেক চেষ্টা করছি, বাট পারছিলাম না। চুপ, একদম চুপ। তুমি ওই ফালতু মুখে আমার নাম নিবে না। তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো। আমার বাবা থাকতেও তুমি বলেছো আমার বাবা মারা গেছে। তুমি আমাকে ছোটবেলা থেকে ভুল পথে মানুষ করেছিলে। তুমি মা হয়ে কিভাবে পারলে? যা করছি ঠিক করছি, আমি তোর ভালোর জন্য করছি। ওই রাফি যদি বেঁচে থাকতো তাহলে সব কিছু ওই বেশি বেশি পেত, তোকে অল্প কিছু দিয়ে সান্ত্বনা দিত। তুই হওয়ার পর আমি আর কখনোই মা হতে পারতাম না। আমি চাই না আমার মেয়ে কিছু করতে গেলেও ওদের অনুমতি নিয়ে চলুক। আমি যা করছি সব তোর সুখের জন্য করছি। আম্মু, তুমি ভুল করছো। তুমি একটা সাইকো হয়ে গেছো। তোমার মাথায় যে বুদ্ধি চলে ওইটা সাইকোদের বুদ্ধি। কাউকে খুন করে কখনোই ভালো থাকা যায় না। আমি তো মেয়ে মানুষ, আমাকে বিয়ে দিলে আমাকে শ্বশুরবাড়িতে যেতে হইতো। সেখানে আমার চাচাতো ভাই পেলে কি সমস্যা হইতো? তুই আয়ানের প্রেমে অন্ধ হয়ে গেছস। তুই জানোস না ওই আয়ানের মা কতটা স্বার্থপর মহিলা। তোর দাদিমাকে বয়স করে একদিন আমাদের ঠিক বের করে দিত। আমি চাই নাই আমরা কারো কথা শুনি। তোর বাপ পর্যন্ত ওই আয়ানের আম্মুর কথা মতো চলে। তোর বাপ কখনোই আমার কথা শুনে নাই। ওরা যা বলে তাই শোনে। আমি যে ওর স্ত্রী, ওর কোনো খেয়াল থাকতো না। সেখানে তুই বল আমি কি করতাম? আমি আমার মেয়েকে ওদের চাকরানি হতে দিব না। তাই আমি যা করছি বেশ করছি। তিশার আম্মুর কথা শুনে আয়ন বেশ অবাক হয়ে গেল। আয়ন তিশার আম্মুর দিকে তাকিয়ে বলল, এখানে তো ভুল আমি চাচ্চুর দেখছি। বড় আম্মুর কথায় যুক্তি আছে। বউ যেমন হোক, নিজের বউকে যদি কোনো মূল্য না দেওয়া হয়, বউ তো উল্টাপাল্টা কাজ করবেই। আপনাকে জেল খাটিয়ে ভালো করছে। তিশা কতটা ভয়ঙ্কর মেয়ে আপনার কোনো ধারণা আছে? আমি ওকে পরিবর্তন হতে বাধ্য করেছি। আজ দেখেন ওই কত পরিবর্তন হয়েছে। আজ বড় আম্মুর সাথে ওই থাকতো। স্বামী যদি ভালো না হয় সেই নারী খারাপ হবে না তো কে হবে? আর ভাইয়ের বউয়ের কথা এত শোনা লাগবে কেন? আয়নের কথা শুনে তিশার আপু বলে, ওই আমাকে উল্টাপাল্টা বুদ্ধি দিত, যেটা আমার ভালো লাগতো না। আর বৌমা সবসময় যুক্তি নিয়ে কথা বলতো। বৌমাকেও যতটাই খারাপ ভাবে, বৌমা তেমন না। বৌমা রাগী আছে, বাট উনি কারো ক্ষতি কখনোই চায় না। হ্যাঁ, আমি মানছি এখানে ভুল আমারও আছে, আমি দোষী। বাট ওই কিভাবে রাফিকে মেরে ফেলতে নিল? সেদিন কুত্তোয়া থেকে যদি আহমেদ বের করে নিজের কাছে না রাখতো তাহলে কি হইতো? আমি রাফিকে পুকুরে ধাক্কা দেই নাই, ওই পড়ে গেছিল। আমি শুধু ওকে তুলতে গিয়ে না তুলে চলে গেছিলাম। আমি জানি না আমার কি হয়েছিল। পরে আমি নিজের ভুল বুঝতে পারি। রাফি ভাইয়া, তোমার কি মনে হয় বড় আম্মুর উপরে তোমার রাগ আছে? এখানে বড় আম্মুর দিকে ধরতে গেলে সবাই কম দোষী না। হ্যাঁ, মানছি উনি অনেক ভুল করছে। রাফি ভাইয়া পুলিশকে বলে, ওনাকে ছেড়ে দেন, আমার কোনো অভিযোগ নেই। তিশার আম্মুকে ছেড়ে দিল। রাইসা বলে,
আয়ান, আমার আব্বুকে ছেড়ে দিতে বলো। জীবনেও না। তোমার আব্বু যা করছে সেখানে ছেড়ে দেওয়া তো দূর, বউ বাচ্চা না থাকলে তোমার বাপকে খুন করতাম আমি। ওনাকে নিয়ে যা। আয়নের কথাই পুলিশ নিয়ে চলে গেল। তিশার আম্মু তিশার কাছে গেলে তিশা রাগ করে চলে গেল। তিশার আম্মু তিশার পিছন পিছন যেতে লাগলো। সবাই ওদের পিছন পিছন গেলে তিশার আম্মু তিশাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি সত্যিই চাই নাই তোর সাথে এমন কিছু হোক। আমি লুকিয়ে তোকে ছাড়ানোর চেষ্টা করছি, বাট পারি নাই। আমি তোকে কতটা ভালোবাসি তুই তো জানিস। প্লিজ আমাকে ক্ষমা করে দে মা। ছাড়ো আমাকে, আমি কোনো খুনি মায়ের সাথে থাকতে চাই না। এই এত পাট নিও না, নিজে কম ভালো মানুষ। কি বলতে চাও? গোড়ের ডিম, এত ঝামেলা ভালো লাগছে না। বড় আম্মুকে ক্ষমা করে দাও, উনি তোমার ভালোর জন্য এত নিচে নামলো, সে তুমি আবার নাটক শুরু করছো। তিশার আব্বু তিশার আম্মুর কাছে গিয়ে ক্ষমা চাইলে তিশার আম্মু কিছু না বলে সোজা তিশার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অন্যায় করেছি। আমি তোমাকে ফাঁসিয়ে দিয়েছিলাম। আমি আসলে তোমার ভালো স্ত্রী কখনোই হতে পারি নাই। দুজন একে অপরের থেকে ক্ষমা চেয়ে নিজেদের ভুল বোঝাবুঝি শেষ করলো। তিশার আম্মু আয়নের মম ড্যাডের কাছে ক্ষমা চাইল। সবাই একে অপরের থেকে ক্ষমা চেয়ে নিল। তিশার আম্মু আয়রাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে লাগলো। সবাই গাড়িতে উঠে পড়ল। আয়রা তিশার আম্মুর সাথে হাসাহাসি করতে লাগলো। আয়নের মম আয়রাকে নিয়ে দুজনের ভিতরে ঝগড়া লাগিয়ে দিয়ে সবাই হাসতে লাগলো। বাসায় চলে গেলে আয়নকে তিশার আম্মু জড়িয়ে ধরে বলল, সরি বাবা, আমাকে ক্ষমা করে দিস বাবা। দূর আম্মু, আমার আপনাদের মতো এত রাগ জিদ নিয়ে থাকি না। এভাবে সবাইকে হাসি খুশি দেখতে চাইছিলাম, পূর্ণ হয়ে গেল। সবাই এক হয়ে গেলে আয়ন তিশার রুমে চলে গেল। আয়ন তিশাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলল, সব ঝামেলা শেষ, এখন শুধু তোমাকে আদর করার পালা, আর একটা ক্রিকেট টিম বানানো লাগবে। আয়নের কথা শুনে তিশা লজ্জায় বুকে হালকা কিল দিয়ে বলে, যা ফাজিল কোথাকার। তোমার জন্য পাগল ফাজিল সব হতে রাজি, শুধু তুমি আমার পাশে সারা জীবন থাকবে তো? মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। চলো একটু সুখের সাগরে ডুবে যাই। আয়ন কথাটা বলে তিশাকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিয়ে তিশার উপর ঝাঁপিয়ে পড়ল। বাকিটা ইতিহাস।